জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত। আহ, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা আবার সংশোধন করে আপডেট করা হয়েছে এবং এটা করেছিল 2008-এ সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার করলো। এই যে পলিসি ঘোষণা হলো এবং এখানে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 20% এবং 40 সালের মধ্যে 30% আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে অবস্থায় আমরা বর্তমানে আছি, এটাকে কতটা অর্জনযোগ্য মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আমজাদ ভাই। আমাদের আসলে নবায়নযোগ্য জ্বালানির যে পলিসি ছিল সেটা তো 2020-এই এক্সপায়ার করে। সো আসলে আমাদের এটা আপডেট করা জরুরি ছিল। মাঝখানে অনেক সময় লেগে গেছে এবং এটা 2022-এর দিকেই ইনিশিয়েটিভটা নেওয়া হয় এবং ফাইনালি গভর্নমেন্ট এটা এখন অ্যাপ্রুভ করে গ্যাজেটও নোটিফিকেশন আমরা পেয়েছি গতকাল গ্যাজেট। আমাদের এখন যে অবস্থা তাতে হচ্ছে মাত্র 1562 মেগাওয়াটের মতো আছে, যেটা প্রায় 5% আমরা যদি অফ গ্রিড সিস্টেম এবং ক্যাপটিভ জেনারেটর টোটালটা কম্বাইন করি। তো এই অবস্থা থেকে অবশ্যই এটাকে বলতে হবে নানান চ্যালেঞ্জ আছে, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু এক্স্যাক্ট কত মেগাওয়াট হবে সেই জিনিসটা বলা নেই। তারপরও আমরা যদি লক্ষ্য করি আমাদের চাহিদার 20% 2030, সেটা হয়তো খুব বেশি না 2030 সাল চিন্তা করা হলে, কিন্তু 2041-এর ভিতর 30% চিন্তা করা হলে সেটা এখন নাম্বারটাকে অনেক বড়ই মনে হবে। এক্ষেত্রে আমাদের এখন প্রয়োজন যেটা, সেটা হচ্ছে অ্যানুয়াল একটা অ্যাকশন প্ল্যান। প্রতি বছর আমরা কত মেগাওয়াট করে করতে চাই এবং সেটা আমরা অর্জন করতে পারছি কি না, না পারলে পরবর্তীতে কারেক্টিভ মেজার নেওয়া যাতে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তবে শুধু যে অ্যাকশন প্ল্যান বা ইমপ্লিমেন্টেশনে মনোযোগ সেটা না, তবে আমাদের অর্থায়নের যে ব্যাপার আছে সেদিকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি যে গত 4-5 বছরে আমাদের এই খাতে যে আমরা অর্থায়ন এসেছে সেটার পরিমাণ খুব বেশি না। এটা হয়তো বছরে $200-300 মিলিয়ন অ্যাভারেজ হতে পারে, কিন্তু আমাদের যদি এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় তাহলে খুব হয়তো আমরা বলপার্ক এস্টিমেটও বলতে পারি বছরে প্রায় $1 বিলিয়ন মতো লেগে যাবে। এই বৃহৎ পরিমাণ অর্থায়ন যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই ডেট ফাইন্যান্সের প্রয়োজন হবে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক যারা আছে তাদের থেকে অর্থায়নের দিকে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট যেটা এফডিআই আছে সেদিকেও গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি গত 2-3 বছরে আমাদের কারেন্সি যথেষ্ট ডিভ্যালুয়েশন হয়েছে, সেটা একটা রিস্ক। এই অবস্থায় বেসরকারি বিনিয়োগে যথেষ্ট রিস্ক আছে, সেই জিনিসটা কিভাবে মিটিগেট করা যায় সেটা। অন্যদিকে গভর্নমেন্ট যে আনসলিসিটেড প্রপোজাল থেকে অ্যাব্রাপ্টলি কম্পিটিটিভ প্রসেসে গিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেন্ডারে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে না, হ্যাঁ, উদ্যোক্তাদের, প্রজেক্ট ডেভেলপার বা বিনিয়োগকারীদের। তো সেই কনফিডেন্সটা বিল্ড করতে হবে আবার নতুন করে আমরা যদি এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। আরও একটি বিষয় হচ্ছে যে যেই গ্যারান্টি ক্লজটা বা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট যেটা এখন নেই, এটার যদি না থাকে তাহলে অবশ্যই প্রজেক্ট ডেভেলপার যারা তাদেরকে ডেট ফাইন্যান্স রেইজ করতে গিয়ে প্রবলেম ফেস করতে হবে। তাহলে এই জিনিসটা কীভাবে মিটিগেট করা যায়, হয়তো হতে পারে একটা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম ডেভেলপ করা সাপোর্টেড বাই বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি। সেটা করা গেলে তাহলে হয়তো এই চ্যালেঞ্জটা কিছুটা অ্যাড্রেস করা সম্ভব হতে পারে। না, আপনি রাইটলি বললেন যে যেটা হচ্ছে এই পলিসিতে তো একটা কথা বলা আছে যে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বাস্তবায়ন কৌশল প্রণয়ন করবে এবং নবায়নযোগ্য জ্বালানি অর্জনের জন্য একটা রোড ম্যাপ প্রণয়ন করবে এবং এটা নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে। আবার আরেকটা কথাও এখানে বলা হয়েছে যে যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে অব্লিগেশন, ইউটিলিটিগুলোর জন্য রিনিউয়েবল অব্লিগেশন, সেই অব্লিগেশনের বিষয়টাও রাখা হয়েছে এবং এই অব্লিগেশনটা কি হবে, কত শতাংশ পর্যন্ত হবে, এটাও সেটা নির্ধারণ করবে। কিভাবে দেখবেন? হ্যাঁ, ধন্যবাদ। না, অবশ্যই আমাদের এটা তো একটা সেন্ট্রাল একটা জায়গা থেকে এই রোড ম্যাপটা করতে হবে এবং এই ক্ষেত্রে স্রেডাকে বলা হয়েছে। ইনফ্যাক্ট স্রেডার যে অ্যাক্ট আছে সেখানেও বেসিক্যালি স্রেডাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে, হাউ টু এক্সপান্ড রিনিউয়েবল এনার্জি সেক্টর, কিংবা এটা কীভাবে কোঅর্ডিনেট করা যায়। তবে এই অ্যাকশন প্ল্যানটা
খুব তাড়াতাড়ি রোডম্যাপটা যদি খুব তাড়াতাড়ি সেটা করতে পারে দ্রুততার সাথে, তাহলে সেটা হয়তো আহ, আহ, যারা ইনভেস্টর আছে তাদেরকে একটা সিগন্যাল দিবে যে গভর্নমেন্ট কীভাবে করতে চাচ্ছে। আর রিনিউয়েবল এনার্জি পারচেজ অব্লিগেশনের কথা যেটা বলছেন, অবশ্যই এটার একটা গাইডলাইন প্রয়োজন, সেটা করবে, কতটুকু ইউটিলিটিগুলোর উপর টার্গেট থাকবে। কিন্তু এখানে দেখার বিষয় আছে, আমাদের পাওয়ার সেক্টরের কিন্তু সারপ্লাস ক্যাপাসিটি আছে। এখন এক্স্যাক্টলি কোন সময়টায় রিনিউয়েবল এনার্জি পারচেজ অব্লিগেশন মোর ইফেক্টিভ হবে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। ইমিডিয়েটলি আগামী কয়েক মাস বা এক বছরের ভিতরে যদি একটা পারচেজ অব্লিগেশন দেওয়া হয়, সেটা হয়তো তাহলে টার্গেটটা হয়তো পরের আরও কয়েক বছর বা এক বছর পরে বা আর একটা সময় দিয়ে তারপর ফিক্স করতে হবে। আদারওয়াইজ আমাদের বিপিডিবির যে অবস্থা, আমরা তো দেখতে পাচ্ছি যে রিজার্ভ মার্জিন এই মুহূর্তে 50%-এর উপরে। এরকম অবস্থায় এই পারচেজ অব্লিগেশনটা আসলে খুব বেশি ইফেক্টিভ হবে কিনা, সেই ইফেক্টিভনেস স্টাডিটাও করা প্রয়োজন। না, আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে P2P, মানে জেনারেশন করে বিক্রি, এটা ডিস্ট্রিবিউশন অর্গানাইজেশন বলুন, ডিস্ট্রিবিউশন ইউটিলিটিগুলোও করতে পারবে। এটা তারা দরপত্র দিয়ে দাম নির্ধারণ করবে এবং বেসরকারি খাতও এটা বিনিয়োগ করতে পারবে মিনি, মাইক্রো, পিকো সব গ্রিড সিস্টেমে, এবং এটার জন্য দাম নির্ধারণ করবে এনার্জি রেগুলেটরি কমিশন। এটা যে সর্ট অফ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি করা হচ্ছে বা কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের কথা ভাবা হচ্ছে, এইটার বিষয়টাকে বিবেচনা করা হয়েছে। এটাকে কিভাবে দেখবেন, এটা কি সফল হবে? দেখুন, আমরা যদি লার্জ কনজিউমার দেখি বা এক্স্যাক্টলি লার্জ না হলে মাঝারি কনজিউমার যদি দেখি প্রাইভেট সেক্টরে, পার্টিকুলার ইন্ডাস্ট্রি খাতে, তাদের তো মিটিগেশনের একটা টার্গেট আছে। পার্টিকুলারলি যদি আমরা অ্যাপারেল সেক্টরের কথা চিন্তা করি, এখন আমাদের গ্রিডে রিনিউয়েবল এনার্জির শেয়ার কম, কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলোকে যদি মিটিগেশন করতে হয় তাহলে তাদের রিনিউয়েবল এনার্জির শেয়ার বাড়াতে হবে। সো সেক্ষেত্রে এই কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের আন্ডারে যদি প্রজেক্ট হয়, সেটা হয়তো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনকে এক্সপিডাইট করতে পারে। অন্যদিকে ডাবল ডিভিডেন্ড হিসেবে ইন্ডাস্ট্রির যে মিটিগেশন অব্লিগেশন আছে বায়ারদের কাছে পার্টিকুলারলি, সেটা কমাতে আমাদের সহায়তা করবে। সো ডেফিনেটলি এটা একটা উইন উইন কেস হতে পারে। না, দীর্ঘদিন ধরে আপনি সহ অনেকেই বলে আসছে যে রিনিউয়েবল সার্টিফিকেট ট্রেডিং, তো এই পলিসিতে রিনিউয়েবল সার্টিফিকেট ট্রেডিংয়ের একটা সুযোগ দেওয়া হয়েছে, যেটা বিশেষ করে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে তাদের কার্বন রোডম্যাপের আওতায়, মানে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য যে ব্যবস্থা, এটার জন্য এই সার্টিফিকেট কাজ করতে পারে। বাংলাদেশে এটা কতটা সাড়া ফেলতে পারে বলে আপনার মনে হয়? এটা অবশ্যই একটা প্রশ্ন। আসলে সার্টিফিকেটের ক্ষেত্রে হতে পারে, ধরেন লার্জ ইন্ডাস্ট্রি যদি হয়, তার যদি প্রচুর জায়গা থাকে, কিংবা থ্রু কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট যদি ওখানে লার্জ প্রজেক্ট করা যায়, সেক্ষেত্রে এটা হতে পারে এবং এটা কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে হাইলি ইমিটিং ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরই আসলে সার্টিফিকেট কেনার কথা। তো ইন দ্যাট সেন্স আমরা আসলে ওই ধরনের লার্জ ইমিটিং ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। তবে ইউটিলিটিগুলো যদি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারে, ইন দ্যাট সেন্স তারা হয়তো ইন্ডাস্ট্রির কাছে সার্টিফিকেট সেটা তারা সেল করতে পারে। যারা আরএমজি সেক্টরের যে অব্লিগেশন আছে, তাদের যে 30% গ্রিনহাউস গ্যাস মিটিগেশনের টার্গেট বাই 2030, যেটা ইউএনএফটিপলসি ফ্যাশন চার্টারের আন্ডারে, তো সেই গোল অ্যাচিভ করার জন্য ইন্ডাস্ট্রিগুলো সেটা কিনতে পারে। বাট সেই ক্ষেত্রে এই ইউটিলিটিগুলোকে আসলে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সেটাকে এক্সপিডাইট করতে হবে। বাট অনেক চ্যালেঞ্জ আছে এর মাঝখানেও। আপনি শুরুতেই যেটা বললেন যে মানে ইনভেস্টমেন্ট একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে মানে ইনোভেটিভ ফাইন্যান্সিংয়ের কথা আমাদেরকে ভাবতে হবে, কারণ অন্য দেশে, দুনিয়ার সব দেশেই প্রজেক্ট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট আসে। বাংলাদেশে সেটা অনুপস্থিত, যদিও এটার কথা ভাবা হচ্ছে। কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট মানে রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট থেকে বাদ দেওয়ার কারণে স্থানীয় যে ব্যাংকগুলো, বিশেষ করে সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যারা ফাইন্যান্স করতো রিনিউয়েবল প্রজেক্টে, তারা আসলে হাত গুটিয়ে নিয়েছে এবং তারা বলেছে যে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ছাড়া মানে তারা বিনিয়োগ করতে পারবে না। এই কারণে 52টি দরপত্র আহ্বান করা হলেও এই গ্রিড কার্ডটাই সোলারের জন্য এটার খুব বেশি সাড়া পাওয়া যায়নি। তো এইটা নিয়ে বিকল্প তো আমাদের ভাবতে হবে, তার কারণ আমাদেরকে যদি লক্ষ্য পূরণ করতে হয়, আবার ইউএনএফটিপলসি একটা সমঝোতা অনুসারে বাংলাদেশে 30 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি
3 গুণ করার কথা। এটাও একটা দায়বদ্ধতা বাংলাদেশের আছে, কারণ এই ইন্টারন্যাশনাল চার্টারে বাংলাদেশও একজন স্বাক্ষরকারী। কি বলবেন, কি করা যায়, বিকল্প কি আমাদের? হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, ট্রিপলিং করার যে টার্গেট সেটা কিন্তু খুব বেশি না। আমার মনে হয় 20% নিচেই হবে সেটা, কারণ এখন 1562 আছে, 3 গুণ করলে এটা 45-46 হবে। আমার মনে হয় সেই গোলটা অ্যাচিভ করা খুব বেশি বেগ পেতে হবে না, কারণ 20% আমাদের ডিমান্ডের চিন্তা করা হলে সেটা এই রেঞ্জের ভিতরেই পড়ে। বাট ওভারঅল যদি আমরা চিন্তা করি, যেটা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টের কথা বললেন, এটা যদি না থাকে তাহলে আসলে প্রজেক্টের ব্যাংকেবিলিটি হয় না, কারণ ফাইন্যান্সিয়ার যারা আছে তারা তো সাম সর্ট অফ গ্যারান্টি দেখতে চায়। অপশন কি আছে তাহলে? অপশন একটা হতে পারে এটাকে রিইনস্টেট করা, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটাকে, অথবা একটা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম করা। এই প্রশ্নটা হয়তো এতটা জোরালো হতো না যদি না বিপিডিবি অ্যাজ অ্যান অফটেকার তার যদি প্রতি বছর এত পরিমাণ রেভিনিউ শর্টফল না হতো, তাহলে হয়তো এই জিনিসটা এত বেশি চ্যালেঞ্জিং হতো না। কারণ এই পরিমাণ রেভিনিউ শর্টফল থাকলে তখন আপনার যারা ইনভেস্টর তারা তো আসলে কিভাবে অ্যাসুরেন্স পাবে যে তাদের পেমেন্টটা তারা রেগুলারলি পাবে। তো সেটার কারণেই এই প্রবলেমটা তৈরি হচ্ছে। একটা হতে পারে রিইনস্টেট করা সেই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট উইথ দ্যাট গ্যারান্টি, অথবা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম একটা তৈরি করা যেতে পারে, যেটা গভর্নমেন্ট এবং মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট এজেন্সি বসে এই পেমেন্ট সিকিউরিটি মেকানিজমটা ক্রিয়েট করতে পারে। ইন কেস যদি অফটেকার যদি টাইমলি পেমেন্ট করতে না পারে যারা রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্রডিউসার তাদেরকে, তাহলে এই পেমেন্ট সিকিউরিটি মেকানিজমের থ্রুতে তাদেরকে পেমেন্ট করা যায় সম্ভব। আপনি দেখেছেন যে এই ঘোষিত পলিসিতে নেট মিটারিং এর আওতায় রুফটপকে ডেভেলপ করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যার কারণে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রোড, বিসি, বিআরটিএ সহ নানা রাষ্ট্রীয় অর্গানাইজেশনগুলো এবং ব্যক্তি পর্যায়ে যাদের বড় সাদ আছে তাদেরকেও এখানে এগিয়ে আসার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ ভালোভাবে আগাচ্ছে, কিন্তু এখানে একটা বিনিয়োগ নিয়ে একটা সমস্যা আছে। এটাকে এক্সপার্টাইট করা। দেখুন, প্রথমত হচ্ছে যে রুফটপ সোলার অনেক পটেনশিয়াল আছে, কিন্তু হাই ইম্পোর্ট ডিউটি, যেটা আমরা বারবার বলে আসছি, সেই জায়গাটায় নজর দেওয়া প্রয়োজন। পলিসিতে বলা হয়েছে সব ধরনের ডিউটি ওয়েভার দেওয়া হবে, এর আগের পলিসিতেও ছিল, কিন্তু এটাকে বাস্তবায়ন করা প্রয়োজন। ডিউটি ওয়েভার দিলে এখানে লোকজনের আগ্রহ আরও বাড়বে। আর অর্থায়নের যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিফাইন্যান্সিং স্কিমগুলো আছে সেটা অ্যাক্সেস করা একটু চ্যালেঞ্জিং। ইন্টারেস্ট রেট আপ টু 5%, সেটা খুবই লুক্রেটিভ, কিন্তু এটার ব্যবহার খুবই কম হয়। কারণ হচ্ছে যে এটা 2 স্টেপ প্রসেস। প্রথমে ব্যাংকে অ্যাপ্লাই করতে হয়, তারপর ব্যাংক বাংলাদেশ ব্যাংকে রিফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করে, এবং এটা অনেক লম্বা সময় লাগে, প্রচুর ডকুমেন্টেশন লাগে। সো এটাকে কিভাবে আরও স্ট্রিমলাইন করা যায় এবং প্রসেসটাকে কুইক করা যায়, সেই জিনিসটা গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। আর বাংলাদেশ ব্যাংকের যে স্কিমগুলো আছে সেগুলো হচ্ছে কম্বাইন্ড গ্রিন ফাইন্যান্স। তো ডেডিকেটেড সোলার সেক্টরের জন্য একটা রুফটপ সোলার বা স্মল স্কেল সোলারের জন্য একটা ডেডিকেটেড ফাইন্যান্স করে দেখা যেতে পারে যে এটার ব্যবহার কিভাবে। ধন্যবাদ। এই পলিসিতে 10 বছর ট্যাক্স হলিডে দেয়া আছে এবং 5 বছর পার্শিয়াল ট্যাক্স হলিডের কথা বলা হয়েছে। ইনসেন্টিভ হিসাবে কি এটা কাজ করবে, নাকি আরও বাড়তি কিছু দরকার ছিল? হ্যাঁ, এটা ইউটিলিটি স্কেল প্রজেক্টের জন্য, সো এটা অবশ্যই ইনসেন্টিভ হিসেবে কাজ করবে, কারণ এটা আগের চেয়ে বেটার ইনসেন্টিভ দিচ্ছে। তবে এখন যে জিনিসটা দূর করা প্রয়োজন সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনে যে প্রবলেমটা হয়, সেটা গভর্নমেন্ট কিছু প্রজেক্টে পাবলিক ল্যান্ড দিতে পারে কিনা সেটা দেখা। স্পেশাল ইকোনমিক জোন যেগুলো হবে সেখানে কিন্তু ইউটিলিটি স্কেল প্রজেক্ট করা সম্ভব। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আন্ডারে সেখানে প্রজেক্ট করা যায় কিনা। ল্যান্ড অ্যাকোয়ার করতে গিয়ে যদি সার্টেনটি থাকে এবং সেটা যদি সহজ হয়, তাহলে ডেফিনেটলি প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে। ধন্যবাদ। যেটা বলা হয়েছে এই পলিসিতে যে নবায়নযোগ্য জ্বালানির যে টার্গেট নেওয়া হয়েছে, এটা বিকাশের সাথে সাথে বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে এবং সাবসিডির দায় কমবে। আপনার কি সেটা মনে হয়? দেখুন, এটা কিছুটা প্রথম দিকে কিছুটা কমাতে পারবে। নবায়নযোগ্য জ্বালানির শেয়ার গ্রিডে বাড়ার সাথে সাথে এটা তেলের ব্যবহার কিছুটা কমাতে পারবে। সো কিছুটা খরচ আমাদের কমবে ডেফিনেটলি। বাট আমরা যদি এটার পুরো বেনিফিট নিতে চাই, তাহলে আমাদের অবশ্যই এনার্জি মিক্সটাকে আরেকটু প্রপারলি অ্যানালাইজ করতে হবে, অ্যাসেস করতে হবে। আমাদের মেরিট অর্ডার ডিসপ্যাচ যেটা আছে সেটাকে ফলো করতে হবে। প্লাস
এই যে খরচ আমাদের নবায়নযোগ্য জ্বালানির গ্রিড স্কেল প্রজেক্টের খরচ এখনও 10 টাকা 11 টাকা, এটাকে কিভাবে গ্র্যাজুয়ালি কমানো যায়? পাবলিক ল্যান্ড যদি দেয়া যায় এবং ট্রান্সমিশন কস্টটা যদি গভর্নমেন্ট বিয়ার করে, তাহলে তারা ল্যান্ডের যে মান্থলি ভাড়া সেটা দিল, তাহলে এই খরচটা 10-11 টাকা যেটা আছে সেটা 7 থেকে 8 টাকায় কমানো যায়। এবং এটা যদি 7 থেকে 8 টাকায় কমানো সম্ভব হয়, তাহলে অবশ্যই আমরা এটা ব্যবহার করে ওভারঅল বিদ্যুতের খরচ যেটা আছে সেটা আমরা কমাতে পারবো।